নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে মোদী সরকার বা এনডিএ সরকার যে রাহুল গান্ধী এবং সামগ্রিক আইএনডিআই এর জোটকে ভয় পেয়েছে সেটা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট। তার কারণ একদম এই মুহূর্তে কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তিনি যে টুইটটা করেছেন সেটা কিন্তু রীতিমতন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে এবং রীতিমতন তাতে কিন্তু অপমান করেছেন রাহুল গান্ধীকে, তেমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও বেশিক্ষণ দেরি হয়নি, একদম কংগ্রেসের পক্ষ থেকে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ছত্তিশগড়ের প্রাক্তন ডেপুটি সিএম তারা জবাব দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গেই। কিন্তু এই অপমানটা করার সাহস পেলেন কিভাবে কিরেন রিজিজু এবং কেন করলেন তিনি এই ধরনের পোস্ট, সেইটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। একদম পাপ্পু বলে সম্বোধন করে তিনি কিন্তু রীতিমতন তির্যক মন্তব্য লিখেছেন তার পোস্টে। কি লেখা আছে সেই পোস্টে এবং তার উত্তরে কি লিখলেন কংগ্রেস নেতারা সমস্তটাই জানাবো আপনাদের। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ভিডিও। কিরেন রিজিজু আপনারা জানেন যে পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী এবং তিনি কিন্তু সূত্র মারফত যা খবর একদম মেঘরাম মেঘওয়ালকে নিয়ে সরাসরি গিয়েছিলেন মল্লিকার্জুন খার্গের বাড়িতে, যেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং রীতিমতো অপারেশন সিন্দুরের যে প্রেক্ষাপটটা সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়। এবং এই মুহূর্তে যখন অপারেশন সিন্দুর নিয়ে একদম আলোচনা পর্ব শেষ হয়ে গিয়েছে এবং রীতিমতন বেকায়দায় পড়তে হয়েছে মোদী সরকারকে এবং রীতিমতন আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদীকে বারংবার তার বক্তব্য থামিয়ে জল খেতে, সেই সময় কিন্তু যে ছবিটা উঠে এসেছে সেটা কিন্তু বেশ খানিকটা চাপেই পড়েছে নরেন্দ্র মোদী সরকার। এবং সেই জায়গা থেকে কিরেন রিজিজু একদম অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর একদম যখন সপ্তাহ শেষ হয়ে গিয়েছে এবং দুটো সপ্তাহ শেষ হয়ে গিয়েছে মনসুন সেশনের, ঠিক তখন যে পোস্টটা করলেন সেটা কিন্তু মারাত্মক একটা পোস্ট এবং যেখানে কিন্তু সরাসরি তিনি রাহুল গান্ধীকে অপমান করলেন। তার কারণ কি লিখেছেন কিরেন রিজিজু আগে আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। কোট আনকোট কিরেন रिजिजू लिखছেন, एक पाकिस्तानी पप्पू राजनेता ने क्यों कहा हमारे लोग भारत की संसद में बैठा है। এই কথা রীতিমতন কিন্তু ইঙ্গিতপূর্ণ ভাবে পাপ্পু কথাটা কেন ইউজ করলেন তিনি এবং কাকে ইন্ডিকেট করলেন। তিনি বলতে চাইছেন একজন পাকিস্তানি রাজনৈতিক নেতা তিনি কেন এই কথাটা বললেন যে আমাদের লোক ভারতের সংসদে বসে আছে, এবং সেটা বলতে গিয়ে তিনি পাপ্পু কথাটা ইউজ করলেন। কেন ইউজ করলেন কিরেন রিজিজু? যদি আপনারা মনে করেন যে ভুলবশত করে ফেলেছেন, অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছেন, তা কিন্তু নয়। তার কারণ একটু পরেই একই সাথে এই পোস্টেই তিনি আবার ইংলিশে পোস্টটা করেছেন। কি লিখেছেন ইংলিশে একদম কিরেন রিজিজু আপনারা দেখুন। হোয়াই ডিড পাকিস্তানি পলিটিশিয়ানস সে আওয়ার পিপল আর সিটিং ইন ইন্ডিয়াস পার্লামেন্ট। একদম কোট আনকোট কথা লিখেছেন কিরেন রিজিজু। রীতিমতন কিন্তু বোঝাই যাচ্ছে এই মুহূর্তে একদম সরাসরি কোথাও গিয়ে রাহুল গান্ধী তাকে উদ্দেশ্য করে, তাকে মক করে, তাকে তির্যক মন্তব্যের সামনাসামনি করিয়ে এই পোস্ট করেছেন কিরেন রিজিজু। কিন্তু তার উত্তরে একদম সঙ্গে সঙ্গে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বেগওয়াল, এর বাড়িতে কয়েকদিন আগে ইডি রেড হয়েছিল, তার ছেলেকে গ্রেপ্তার করেছিল, আমরা আপনাদের খবর জানিয়েছিলাম। সেই ভূপেশ বেগওয়াল একদম সঙ্গে সঙ্গে একটি ফটো পোস্ট করেন এবং সেই ফটোতে দেখা যাচ্ছে যে অনুরাগ ঠাকুর, যিনি বিজেপির অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ এমপি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাহুল গান্ধীকে হ্যারাস করার চেষ্টা করেন সংসদে, তার সঙ্গে বসে খেলা দেখছেন শাহিদ আফ্রিদি। এবং তিনি বলেন যে এই পোস্টটা বোধহয় এনাকে নিয়েই করা হয়েছে। অর্থাৎ এই যে কিরেন রিজিজু বলেছিলেন যে পাকিস্তানে কেন একজন রাজনৈতিক নেতা বলছে যে আমাদের লোক একদম ভারতের সংসদে বসে আছে, এই পোস্টটা বোধহয় অনুরাগ ঠাকুরকে নিয়ে করা হয়েছে। তার কারণ অনুরাগ ঠাকুর একদম জমিয়ে খেলা দেখছেন শাহিদ আফ্রিদির সঙ্গে, সেরকম একটা ফটো তিনি তার সঙ্গে শেয়ার করে দিয়েছেন এবং যেটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়েছিল। যিনি এত সনাতনের কথা বলেন, যিনি এত ভারতীয় জনতা পার্টির হয়ে গলা ফাটান, তিনি হঠাৎ করে শাহিদ আফ্রিদির পাশে বসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এনজয় করছেন, সেই ছবিটা অত্যন্ত ভাইরাল হয়েছিল এবং সেটা একদম তুলেই কিন্তু কটাক্ষ করেছেন ভূপেশ বেগওয়াল। এছাড়াও কিন্তু টিএস সিংদেও অর্থাৎ ছত্তিশগড়ের প্রাক্তন ডেপুটি সিএম, তিনিও সরাসরি কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে শেহবাজ শরীফের একটা ছবি পোস্ট করেছেন এবং তাছাড়াও তিনি কিন্তু একদম সরাসরি এমন কিছু পোস্ট করেছেন, এমন কিছু পত্র পত্রিকার আর্টিকেল পোস্ট করেছেন সেখানে কিন্তু রীতিমতন বেকায়দায় পড়তে হতে পারে আরএসএস এবং বিজেপিকে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে চর্চা যে বেশ খানিকটা চাপে পড়েছে নরেন্দ্র মোদী সরকার, এবং নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে কিরেন রিজিজুর এই পোস্ট সেটা কিন্তু রীতিমতন পরিষ্কার করে ব্যক্ত করে দিল যে বেশ খানিকটা চাপেই রয়েছে একদম ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোট। তার কারণ আপনারা জানেন যে সামনেই কিন্তু রয়েছে একদম বিহারের ভোট, এবং গতকাল এই সামগ্রিক ঘটনাটা যদি আপনারা ভাবেন যে হঠাৎ করেই হয়ে গিয়েছে তা কিন্তু নয়। কারণ গতকাল একদম গিয়েছিলেন কিন্তু বেনারসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি আর বিশেষ কিছুই বলেননি, শুধুমাত্র ভারতের অপারেশন সিন্দুর থেকে শুরু করে বিভিন্ন সেনাদের যে আত্মবলিদান সেটা নিয়ে কথা বলেছেন এবং সেই নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে তিনি একদম ধুয়ে দিয়েছেন। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে যে তিনি এইভাবে একদম কটাক্ষ করছেন, বিভিন্ন ভাবে বলছেন যে ভারতীয় সেনাদেরকে কত মানে না কংগ্রেস এবং সমাজবাদী পার্টি,
এবং সেই সমস্ত কথা বলছেন, সেই সমস্ত তিনি 2024-এর লোকসভা ভোটের আগেও বলেছিলেন। তার ফলটা কি হলো? উত্তরপ্রদেশে আমরা দেখতে পেলাম যে একদম যে 80টা সিট রয়েছে একদম লোকসভা আসন হিসেবে, সেই ক্ষেত্রে একদম 37টা পেল সমাজবাদী পার্টি এবং 6টা পেল কংগ্রেস, অর্থাৎ 43টা পেল এই আইএনডিআই এর জোট, এবং তাছাড়া একদম বিজেপি নেমে এলো 33-এ। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের যে পুরনো কথাবার্তাগুলো, পুরনো একই চালের কথাবার্তা 11 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার শুনিয়ে যাচ্ছেন দেশের মানুষকে, সেটা কি আর কাজ করবে? সামনেই কিন্তু 2026 পেরোলে 2027 সালে আবার আসছে উত্তরপ্রদেশের ভোট, এবং উত্তরপ্রদেশে যদি যোগী আদিত্যনাথ জিততে না পারেন, যেটা চান্স আছে এই মুহূর্তে একদম লোকসভা ভোটের রেজাল্ট যা বলছে সেই নিরিখে, অবশ্যই যোগী আদিত্যনাথের জেতার কিন্তু চান্স নেই, আর সেই সরকার আর তৈরি হওয়ার চান্স নেই। এবং এই মুহূর্তে যেভাবে ওয়াকফ সম্পত্তি একদম ভাঙচুর করছেন যোগী আদিত্যনাথ সরকার, সেই ক্ষেত্রে কিন্তু রীতিমতন বেশ খানিকটা উত্তরপ্রদেশে যে সংখ্যালঘু ভোট, দলিত সমাজের ভোট, পিছিয়ে পড়া মানুষের ভোট, সেটা কিন্তু আর ভারতীয় জনতা পার্টির পকেটস্থ হবে না বলেই এই মুহূর্তে একটা রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। সুতরাং বুঝতেই পারছেন 2029-এর ভোটে ততদিন পর্যন্ত যদি নরেন্দ্র মোদী সরকার টিকেও যায় একদম চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে একদম রীতিমতন ভরসা করার মাধ্যমে এবং তাদেরকে একদম রীতিমতন প্যাম্পার করার মাধ্যমে, তাহলেও কিন্তু 2029-এ আর কোনো রক্ষা নেই। তার কারণ উত্তরপ্রদেশ ডিঙিয়ে কিন্তু যেতে হবে নরেন্দ্র মোদীকে দিল্লির আসনে বসার জন্য, এবং সেই উত্তরপ্রদেশ কিন্তু এখন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দখলেই বলা যেতে পারে। আপনারা সামগ্রিক প্রতিবেদনটা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই মুহূর্তে যেভাবে একদম বিভিন্ন জ্বলন্ত ইস্যুগুলোকে নিয়ে আইএনডিআই এর জোট রীতিমতন জোটবদ্ধ হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াইটা করছে, এবং রাহুল গান্ধীর প্রশ্নের যে কোনো উত্তর দিতে পারছে না নরেন্দ্র মোদী সরকার, কোনোভাবেই যে নরেন্দ্র মোদী সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কোনো কথা বলতে পারছেন না, চীন যে পাকিস্তানকে সাহায্য করেছে সেটা নিয়ে কোনো কথা বলতে পারছেন না, এবং শুধুমাত্র ভারতীয় সেনাদের গর্বটা নিজের গায়ে মেখে নিচ্ছেন তিনি। আর কোনোভাবেই তিনি নিজের কোনো যে দোষ সেই সমস্ত দেখছেন না। তিনি একবারও বলেননি, কিংবা তার প্রতিরক্ষা মন্ত্রী একবারও বলেননি যে পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হলো সেটা যে আমরা আটকাতে পারিনি, সেটা আমাদের ভুল ছিল। কিন্তু এই ঘটনা কিন্তু এর আগেও ভারতবর্ষে ঘটেছে। 2008-এ যখন একদম মুম্বাই অ্যাটাক হয়েছিল, তৎকালীন কিন্তু কংগ্রেসের সরকার চলছিল, ইউপিএ সরকার চলছিল, তৎকালীন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দেখেছিলাম 7 দিনের মধ্যে একদম তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি কিন্তু রিজাইন দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন যে সরকার কিন্তু আসে এবং যায়, একদম বিভিন্ন সময় অ্যাটাকও হয় দেশের উপর, কিন্তু সেই সরকার কিভাবে সেটা অ্যাটাকটাকে গ্রহণ করছে, ন্যারেটিভটা কিভাবে তৈরি করছে, সেইটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঐতিহাসিক দলিলে থেকে যায়। এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার অপারেশন সিন্দুরের যে ক্রেডিটটা নিজেরা নিতে চাইছে সেটা অবশ্যই তাদের দেয়া হতো, কিন্তু যদি তারা পেহেলগাঁও অ্যাটাকের সম্পূর্ণ দায়ভারটাও তারা নিতেন, তাদের যে সিকিউরিটি ল্যাপসটা হয়েছিল সেটা শুধুমাত্র জম্মু এন্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তার ঘাড় দিয়ে যদি সম্পূর্ণ বিষয়টাকে চাপিয়ে না দেওয়া হতো, যদি একদম অমিত শাহ নিজেই বলতেন যে আমারও সম্পূর্ণ বিষয়টা সিকিউরিটি ল্যাপসটা আমার ভুল হয়েছিল এবং আমরা যে আটকাতে পারিনি আমাদের দোষ, সেটা যদি বলতেন, তাহলে বোধহয় এই সমস্ত আলোচনাগুলো এত ভাবে হতো না, এই সমস্ত চর্চাগুলো এত ভাবে হতো না। এবং এই মুহূর্তে বেকায়দায় পড়েছে নরেন্দ্র মোদী সরকার, সেটা প্রতিষ্ঠিত, এবং সেই জায়গা থেকে কিরেন রিজিজুর এই যে পোস্ট, একদম পাকিস্তানি রাজনেতা, এবং তার যে কথা, আমাদের একজন লোক একদম সরাসরি বসে আছে সংসদে, সেটাকে টেনে এই মুহূর্তে কিন্তু সেই পোস্টের সম্পূর্ণভাবে একটা জবাব পেয়েছেন তিনি। সরাসরি পাপ্পু কথাটা উচ্চারণ করে রীতিমতন রাহুল গান্ধীকে কটাক্ষ করতে চেয়েছিলেন, সেটার কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একটা রীতিমতন মুখের উপর জবাব দিয়েছে কংগ্রেস। কিন্তু এইভাবে কতদিন নিজেদের বাঁচাতে পারবে ভারতীয় জনতা পার্টি, প্রশ্ন উঠছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।